ধানের শীষ চালাবে দেশ। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী পদের শপথ গ্রহণ তারেক রহমানের। ওই দিনই শপথ নেবে নতুন মন্ত্রিসভা। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পাঠানো শুরু হয়েছে। আমন্ত্রণ এসেছে ভারতের কাছেও। তারেকের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও, যা ভারত বাংলাদেশ সম্পর্ক মজবুত করার প্রাথমিক পদক্ষেপ বলে মনে করছে অনেকেই। তবে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেও তিনি মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলন নিয়ে ব্যস্ত থাকবেন বলে সরকারি মহল থেকে জানানো হয়েছে। এদিকে তারেকের শপথে থাকছেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল। এখনো পর্যন্ত শীর্ষ রাষ্ট্রপ্রধানদের মধ্যে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিত থাকার কথা। তবে সার্কভুক্ত দেশগুলির সব রাষ্ট্রপ্রধানদের ডাকা হলেও আমন্ত্রণ জানানো হয়নি আফগানিস্তানকে। মনে করা হচ্ছে আফগানিস্তানের তালেবান প্রশাসনের বিষয়ে বিএনপি নেতৃত্ব এখনও মনস্থির করে উঠতে পারেননি। পাকিস্তানের সঙ্গে তালেবান সরকারের তুমুল বিরোধ চলছে। অন্যদিকে সরকারিভাবে আফগানিস্তানের নতুন সরকারকে স্বীকৃতি না দিলেও ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তালেবানের। এইসব অঙ্ক বিবেচনায় রেখেও আফগানিস্তানকে আমন্ত্রণ না জানানো হয়ে থাকতে পারে বলে অনুমান। বিপুল জয় মন্ত্রিসভা ছোটই রাখছেন তারেক। বিএনপি জোট এবার 212 আসনে জয়ী হয়েছে। এর মধ্যে বিএনপি এককভাবে জয়ী হয়েছে 209 আসনে। এই নিরঙ্কুশ জয়ের পরেও তারেক রহমান তার মন্ত্রিসভা যথাসম্ভব ছোট রাখার চেষ্টা করছেন বলে সূত্রের খবর। এখনো পর্যন্ত জানা গিয়েছে অতীতে 40 থেকে 50 জনের মন্ত্রিসভা হলেও তারেক চাইছেন 30 জনকে নিয়ে কাজ করতে। গত শনিবার তারেক রহমান সাংবাদিক বৈঠক করেও জানিয়েছেন তিনি জোর দিচ্ছেন সুশাসন প্রতিষ্ঠায়। নির্বাচনোত্তর বাংলাদেশে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য শত উস্কানির মুখেও আমি সারা বাংলাদেশে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্ত এবং সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, এজন্য নির্বাচনোত্তর নিরঙ্কুশ বিজয়ের অর্জনের পরও আমি সারা দেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। যে কোনো মূল্যে অবশ্যই শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখতে হবে। কোনো রকমের অন্যায় কিংবা বিয়ানি কর্মকাণ্ড আমরা বরদাস্ত করব না। দলমত, ধর্ম, বর্ণ কিংবা ভিন্নমত যাই থাকুক, কোনো অজুহাতে অবশ্যই দুর্বলের উপরে সবলের আক্রমণ আমরা মেনে নেব না। জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছেন, এবার জনগণের জীবন মান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এই বিশ্বাস এবং ভালোবাসার প্রতিদান দিতে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মন্ত্রিসভাও গড়বেন সেই ভাবনাকে সামনে রেখে তা কার্যত স্পষ্ট। জানা গিয়েছে অভিজ্ঞতা, তারুণ্য, নারী, ধর্মীয় সংখ্যালঘু এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব থাকবে মন্ত্রিসভায়। এখনো পর্যন্ত আলোচনায় রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বরচন্দ্র রায়, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, AZM জাহিদ হোসেন এবং দলের 2 ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু সহ বেশ কয়েকজন। দলের মহিলা এমপিদের মধ্যে নাম রয়েছে স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সামা ওবায়াদের। নবীন মুখ হিসেবে প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী হিসেবে জায়গা পেতে পারেন শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সুলতান সালাউদ্দিন টুকু এবং ইশরাক হোসেন। বিএনপির শরিক দলগুলির মধ্যে থেকে বাংলাদেশ জাতীয় পার্টির আন্দালিব রহমান পার্থ এবং গণসংহতি আন্দোলনের জুনায়েদ তাকি ও গণাধিকার আন্দোলনের নেতা নুরুল হক নুরুলকে মন্ত্রী করার ভাবনা রয়েছে তারেক রহমানের। নির্বাচনে দলের তরফে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রবীণ নেতা নজরুল ইসলাম খান। তিনি নিজে প্রতিদ্বন্দ্বিতা করেননি, ছিলেন নির্বাচন কমিটির চেয়ারম্যান। একাধিক সূত্র জানাচ্ছে তারেক রহমান দলের এই প্রবীণ নেতাকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে নজরুল ইসলাম খান হবেন তারেকের পর মন্ত্রিসভার সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ।
তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারকে তাৎক্ষণিকভাবে দুটি চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। একটি হলো আর্থিক পরিস্থিতি, অপরটি আইন শৃঙ্খলা। এর মধ্যে প্রথমটি অত্যন্ত জরুরি বিষয় হলেও দ্রুত সেই ব্যাপারে পরিবর্তন আনা সরকারের পক্ষে সহজ হবে না। বর্তমানে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি অনেকটাই তলানিতে গিয়ে ঠেকেছে। ভারতসহ বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক মজবুত করার মধ্য দিয়ে অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে তুলতে খানিক সময় লাগবে। এক্ষেত্রে বছর খানেকের বেশি সময় পাবে না নতুন সরকার। অপর বিষয়টি হলো আইন শৃঙ্খলা। সব মহলই মনে করছে আইন শৃঙ্খলার উন্নতির ব্যাপারে সরকারকে দ্রুত পদক্ষেপ করতে হবে। যদিও এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা আবার বাংলাদেশ পুলিশ। গণ অভ্যুত্থানে পুলিশের ভূমিকাকে কেন্দ্র করে বাহিনী সম্পর্কে যে ধারণা তৈরি হয়েছে তা এখনও কাটিয়ে ওঠা যায়নি। পুলিশ বাহিনী এখনও পর্যন্ত পুরোপুরি সক্রিয় হওয়ার মতো মানসিক সক্ষমতা দেখাতে পারেনি। সদ্য সমাপ্ত নির্বাচনে সেই কারণেই পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা সেনাবাহিনীকেও দেওয়া হয়েছিল। অত্যন্ত দক্ষতার সঙ্গে সেনা সেই ভূমিকা পালন করেছে। তবে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যাওয়ার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কতটা পারদর্শিতার পরিচয় দিতে পারবে তা নিয়ে সংশয় আছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।